আচার্য শাস্ত্রী বঙ্গীয় বীর দলের প্রবক্তা এবং আর্য প্রতিনিধি সভার প্রধান পরিচালক, তার বক্তব্যের মাধ্যমে আমরা শুনলাম যে হিন্দু সহন করে, হিন্দু মানবতার বার্তা প্রচার করে, কিন্তু অহিংসার পূজারী হিন্দু যদি তার উপরে অত্যাচার আক্রমণ হয় সেটি কেউ ছেড়ে দেয় না, তার মুখের মতো জবাব সে দিতে প্রস্তুত। আর তাই বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের উপরে যে আজকে নির্যাতন চলছে তাতে সমগ্র বিশ্বের হিন্দু সহ ভারতের হিন্দুরা প্রতিবাদে গর্জে উঠেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই দাবি, এই চাপ সৃষ্টি করছি যাতে সেখানে হিন্দুদের স্বার্থ, মানবাধিকার সুরক্ষিত থাকে। তাকে অজস্র ধন্যবাদ। অত্যন্ত আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয়, আমাদের মধ্যে এই পশ্চিম বাংলার বাঙালি হিন্দুদের নতুন করে তাদের অধিকার, নতুন করে তাদের বাঁচার যে সাংগঠনিক পাঠ যিনি পড়াচ্ছেন, এই বাংলার প্রমুখ হিন্দুত্ববাদী সংগঠন হিসাবে হিন্দু সংহতির যে নাম আজকে সর্বজন বিদিত, সেই হিন্দু সংহতির সংস্থাপক প্রতিষ্ঠাতা শ্রী তপন ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি আজকে এই মহতী সভায় তার উজ্জীবনী বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এবং তার প্রতিকারে যে মার্গদর্শন এবং বাংলাদেশের সরকারের কাছে আমাদের যে দাবি তিনি পেশ করবেন, সেই বিষয়ে তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা এখানে বাংলাদেশ হাই কমিশনের সামনে সমবেত হয়েছি বাংলাদেশে সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা বা দুর্ঘটনার প্রতিবাদ জানাতে, আমাদের প্রতিবাদকে রেজিস্টার্ড করতে। গত 27শে জুলাই নাটোরে, বাংলাদেশের নাটোরে, যখন অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ এবং তার একজন সহকর্মী শ্রী গণেশ রাজবংশী বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন, তখন তাদের উপরে বিষাক্ত গ্যাস প্রয়োগ করা হয় তাদেরকে হত্যা করার চক্রান্তের হিসাবে। সৌভাগ্যবশত দুজনে যদিও বেঁচে গিয়েছেন, কিন্তু 24 ঘন্টা পর্যন্ত অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ অচেতন অবস্থায় ছিলেন এবং তার সহকর্মী গণেশ রাজবংশীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তাদের উপরে কেন এই প্রাণঘাতী হামলা হলো? তারা ব্যবসা করেন না যে তাদের কোনো ব্যবসায়িক শত্রু থাকবে, তারা রাজনীতি করেন না যে তার কোনো রাজনৈতিক শত্রু থাকবে। অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়ে তৎপর এবং সক্রিয়। বর্তমানে তিনি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামে একটি সংস্থা পরিচালনা করেন। তাদের কাজ কি? যখনই কোনো খবর পাওয়া যায় যে বাংলাদেশে যে কোনো সংখ্যালঘুর উপরে কোনো অত্যাচার হয়েছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের উপরে কোনো অত্যাচার হয়েছে এবং বাংলাদেশের প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, তখন অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ তার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে সেখানে পৌঁছে যান। সেই অত্যাচারিত, নিপীড়িত বা ভিকটিমদের কাছ থেকে ঘটনার বিবরণকে তিনি গ্রহণ করেন এবং তারপর সেই ঘটনার তথ্যাবলী নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে তিনি জানতে চান যে কেন স্থানীয় প্রশাসন এই ঘটনাতে নিরপেক্ষ আচরণ করল না, কেন স্থানীয় প্রশাসন এখানকার সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব পালন করল না। এই কাজটুকু অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ করেন বলে তিনি আজকে বাংলাদেশের মৌলবাদীদের চোখের বালি হয়ে দাঁড়িয়েছেন, বাংলাদেশের মৌলবাদীদের তিনি চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছেন। বাংলাদেশের প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণ, বাংলাদেশের প্রশাসনের সংখ্যালঘুদেরকে রক্ষা করার এই ব্যর্থতা বা অনীহা, এটাকে তিনি সারা বিশ্বের সামনে প্রকট করে দেন এবং বাংলাদেশের মৌলবাদীদের চেহারাকে তিনি গোটা পৃথিবী
পৃথিবীর সামনে তুলে ধরেন। সেই জন্যই অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের উপরে বাংলাদেশের ইসলামিক মৌলবাদী কট্টরপন্থী যারা, তাদের আক্রোশ। তাই এই প্রথমবার নয়, এর আগেও অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। এটা হলো তার শেষতম উদাহরণ। কিন্তু যখনই বাংলাদেশে সংখ্যালঘুর অধিকার রক্ষায় তৎপর কোন মানবাধিকার কর্মীর উপরে আক্রমণ হয়, তখন এপার বাংলার মানুষ চুপ করে থাকে, তখন এপার ভারতের মানুষ চুপ করে থাকে। আমরা এই বাংলা এক অদ্ভুত রাজ্যে বাস করি। ভিয়েতনামের উপরে আমেরিকার অত্যাচার হলে এই কলকাতার রাস্তায় লাল ঝান্ডা নিয়ে মিছিল বেরোয়। নিকারাগুয়ার উপর অত্যাচার হলে মানবাধিকার কর্মীরা পথে নেমে পড়েন। প্যালেস্টাইনের উপরে যদি ইসরায়েলিদের অত্যাচার হয়, তাহলে এখানে লম্বা মিছিল শুরু হয়ে যায়। অথচ আমাদের ঘরের পাশে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমাদেরই রক্তের সম্বন্ধ আছে। যে হিন্দু ভাই বোনদের সঙ্গে তাদের উপরে যখন অত্যাচার হয়, তখন এই বাংলায় প্রতিবাদের একটি ক্ষীণ আওয়াজ পর্যন্ত ওঠে না। সেই অবস্থাটার পরিবর্তন করার জন্য আজকে এই অদূরে বাংলাদেশ হাই কমিশনের সামনে আমরা অনেকগুলি হিন্দু সংগঠনের পক্ষ থেকে একটি প্রতীকী প্রতিবাদ সভার আয়োজন করে আমরা বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের সাধারণ মানুষকে এবং বাংলাদেশের মৌলবাদীদেরকে এই বার্তা পৌঁছে দিতে চাই যে সব কিছুরই একটা সীমা আছে। ওই বাংলাদেশকে আমরা ভারতবাসী, আমাদের সৈন্যরা রক্তের মূল্যে তোমাদের স্বাধীনতা আদায় করে দিয়েছে। এই বাংলাদেশের স্বাধীনতার জন্য আমরা 1 বছর ধরে 1 কোটি পূর্ব পাকিস্তানের রিফিউজিকে এই বনগাঁ, বাগদা, গাইঘাটার বর্ডারে, ওই আসাম ত্রিপুরার বর্ডারে, ওই মেঘালয়ের বর্ডারে আমরা 1 বছর ধরে 1 কোটি রিফিউজিকে খাইয়েছি, পড়িয়েছি। এবং বন্ধুগণ, আপনাদেরকে তাতে জানাই, ওই 1 কোটি রিফিউজির মধ্যে 90 লক্ষ ছিল সেদিন, আর মুসলমান ছিল 10 লক্ষ, হিন্দু ছিল। তাদের জন্য বয়স্কদের মনে আছে যে আমরা পোস্ট কার্ডের উপরে 10 পয়সার আমরা স্ট্যাম্প দিতাম, রিফিউজি ট্যাক্সের টাকা। ভারতবর্ষের দরিদ্রতম ব্যক্তি পর্যন্ত 10 পয়সা করে দিয়ে সেই 1971, 72, 71 সালে আমরা পূর্ব পাকিস্তানের মানুষকে, হিন্দু এবং মুসলমানকে ওই পশ্চিম পাকিস্তানের নরপিশাচের হাত থেকে মুক্ত করার জন্য আমাদের দরিদ্রতম মানুষ পর্যন্ত তার যোগদান দিয়েছে, কন্ট্রিবিউট করেছে। আর আমার 4500 আমার সেনাবাহিনীর ফৌজি জন তারা রক্ত দিয়ে ওই বাংলাদেশকে মুক্ত করেছে। সেটা কি এই জন্যে, সেটা কি এই জন্যে যেখানে হিন্দুর সম্পত্তিকে শত্রু সম্পত্তির রূপে ঘোষণা করা হবে? সেটা কি এই জন্যে যে কথায় কথায় যে কোনো অজুহাতে ওখানে হিন্দুর মঠ মন্দির ভাঙা হবে? সেটা কি এই জন্যে যে যে কোনো অজুহাতে হিন্দু নারীকে ধর্ষণ করা হবে? এই জন্যে আজকে এই কথাটা বাংলাদেশের মৌলবাদীদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশের মৌলবাদীদেরকে এবং তাদেরকে যারা পরিচালনা করছে তাদের কাছে, তাদের যারা বন্ধু আছেন, তাদের যারা হিতৈষী আছেন, তারা দয়া করে একটি প্রশ্ন ওই মৌলবাদীদের কাছে করে তার উত্তরটা জেনে আসবেন যে তোমরা বাংলাদেশে যে ইসলামিক মৌলবাদী তৈরি করেছো, তার উত্তর হিসাবে কি ভারতেও হিন্দু মৌলবাদী তৈরি হোক? সেইটাই কি তোমরা চাইছো? ওই ইসলামিক মৌলবাদের জবাব কি আমরা একটা হিন্দু মৌলবাদ তৈরি করে দেব? এইটা তোমরা চাইছো কিনা একটু আমাদেরকে বলো। তারপরে দেখো হিন্দু মৌলবাদের চেহারাটাও তোমরা তখন দেখবে। ও বাঙালি মুসলমান, ও বাঙালি মুসলমান, তোমরা উত্তর পশ্চিম ভারতের কথা জানো না। তোমরা পাঞ্জাব, লাহোর, পেশোয়ার,
কথা তোমরা জানো না। তোমরা ওখানকার মুসলিম তোমার ভাই বোনদের কাছে জেনে নিও যে ওখানে আজও মুসলমান মায়েরা, ওখানে আজও মুসলমান মায়েরা তাদের বাচ্চাকে ঘুম পাড়ায়, বেটা সো যা নলवा जाएगा, बेटा सो जा, जल्दी सो जा, नहीं तो नलवा आ जाएगा। नलवा को কে জানো? বাঙালি মুসলমানরা জানে না, বাঙালি হিন্দুরা জানে না। নলवा মানে হচ্ছে হরি সিং নলवा, যিনি মহারাজা রঞ্জিত সিং এর একজন সেনাপতি ছিলেন। সেই হরি সিং নলवा, সেই হরি সিং নলवा ওই আফগানিস্তান, পাকিস্তান, খাইবার পাস, আজকাল যাকে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স বলা হয়, সেখানকার মুসলমানদেরকে এমন শিক্ষা দিয়েছিলেন, তাদের নৃশংসতার উত্তর হরি সিং নলवा এমন নৃশংসতা দিয়ে দিয়েছিলেন যে আজও পর্যন্ত ওখানকার মুসলমানের রমণীরা তাদের বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় বলে, বেটা সোজা নেই তো নলवा आ जाएगा। আজকে বাংলাদেশে যে মৌলবাদীরা ওখানকার সংখ্যালঘু দুর্বল হিন্দুর উপরে অত্যাচার করছে, তারা কি চায় যে ওই অত্যাচার বন্ধ করার জন্য ভারতবর্ষে ওদের মতো একটা হিন্দু মৌলবাদী গোষ্ঠী তৈরি হোক এবং এখানে মুসলমানের উপরে ওই রকম অত্যাচার করুক যে অত্যাচার ওরা বাংলাদেশের মাইনরিটিদের উপর করছে? সেইটা চাও নাকি? আজকে এই প্রশ্নটা ওই বাংলাদেশের মৌলবাদীদের কাছ থেকে একটু জেনে এসো এবং সেই উত্তরকে আমরা গোটা ভারতবর্ষের হিন্দু যুবকদের কাছে ছড়িয়ে দেব এবং তারপর তোমরা দেখবে কত ধানে কত চাল হয়। বন্ধু, আমাদের রক্তের মূল্যে, আমাদের অর্থের মূল্যে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিলাম। শেখ মুজিবুর রহমান, যাকে পাকিস্তানের ইয়াহিয়া খান বন্দী করে রেখেছিল, সেই শেখ মুজিবুর রহমান যখন মুক্ত হলেন তখন তিনি প্রথমে ওই ইসলামাবাদ থেকে প্লেনে করে ঢাকা গেলেন না, তিনি দিল্লি এসে দিল্লিতে হপিং করে গেলেন না। শেখ মুজিবুর রহমান তখন ওই ইসলামাবাদ বা করাচি থেকে আগে লন্ডন গেলেন এবং লন্ডন থেকে তারপর ঢাকা এলেন। কেন? না যাতে ভারতের প্রতি কৃতজ্ঞতা আনুগত্য প্রকাশ করতে না হয়। শেখ মুজিবুর রহমানের কাছে যখন বাংলাদেশের সংখ্যালঘুরা, যারা ওখানকার মুসলমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তি বাহিনী তৈরি করে বাংলাদেশের মুক্তি সংগ্রাম লড়েছিল, সেই সংখ্যালঘু হিন্দু নেতৃত্ব যখন শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বললেন যে আপনি এইবার ওই পাক সরকার যে শত্রু সম্পত্তি আইন ঘোষণা করেছে সেই আইনটাকে বাতিল করুন, শেখ মুজিবুর রহমান কিন্তু সেদিন শত্রু সম্পত্তি আইন বাতিল করলেন না, শুধু ওর নামটা পাল্টে দিয়ে অর্পিত সম্পত্তি আইন বা ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট তিনি করে দিলেন। অর্থাৎ যা কার তাই থেকে গেল, শুধু জামাটা পাল্টালো মাত্র। শেখ মুজিবুর রহমানকে গিয়ে যখন হিন্দুরা দাবি জানালো যে পাকিস্তানের সেনারা তার ট্যাঙ্ক চালিয়ে আমাদের রমনার কালীবাড়ি, যে রমনার কালী মন্দিরে আনন্দময়ী মায়ের আশ্রম ছিল, সেই সুউচ্চ উঁচু চূড়া বহু দূর থেকে দেখা যেত, ঢাকা শহরের বাইরে থেকে রমনা কালী মন্দিরের চূড়া দেখা যেত, সেই চূড়াকে ভেঙে দিয়েছে পাকিস্তানের ট্যাঙ্ক বাহিনী। মুজিবুর শেখ সাহেব, বঙ্গবন্ধু, আপনি এইবার আমাদের সেই রমনার কালীবাড়িটা তৈরি করে দিন। আপনাকে করে দিতে হবে না, আমরাই তৈরি করব, আপনি শুধু অনুমতি দিন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রমনার কালীবাড়ি কালী মন্দির তৈরি করতে দিলেন না, সেটা সেই অবস্থায় ভাঙা থেকে গেল। এবং শেখ মুজিবুর রহমান সেদিন ওই বাংলাদেশে যারা মৌলবাদী, যারা সেদিন পাক বাহিনীর দালালি করেছিল, যারা সেদিন রাজাকার বাহিনী হয়ে হিন্দুর উপর অত্যাচার করেছিল, তাদেরকে নির্মূল করে দিলেন না, তারই মূল্য দিলেন মাত্র 4 বছরের মাথায় 1975 সালে শেখ মুজিবুর রহমানকে ওই মৌলবাদীরা তারা হত্যা করে বাংলাদেশকে আবার মৌলবাদের কবলে তারা কবজায় নিয়ে গেল। বন্ধুগণ, তারপর থেকে বাংলাদেশে একের পর এক ঘটনায় হিন্দুর উপর অত্যাচার হয়ে চলেছে। বাংলাদেশের হিন্দুর ওপার থেকে পালিয়ে আসছে, আর আমরা
গোস্ত হজম করছি, আমরা ভিয়েতনামের জন্য চিৎকার করি, আমরা প্যালেস্টাইনের জন্য চিৎকার করি, আমরা নিকারাগুয়ার জন্য চিৎকার করি, কিন্তু আমরা কোনদিন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে চিৎকার করি না। আজকে তাই এই নতুন আজ আমরা তুলতে এসেছি যে বাংলাদেশে হিন্দুর উপরে অত্যাচারের বিরুদ্ধে আজকে ভারতের সমস্ত হিন্দু সংগঠন তারা এক হয়েছে। তাই বাংলাদেশে আমাদের মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষের উপরে যে প্রাণঘাতী হামলা হয়েছে, একে আমরা দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বাংলাদেশের সরকার প্রশাসন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এবং বাংলাদেশের মৌলবাদীদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, হুঁশিয়ারি দিচ্ছি যে তোমরা যেন একটা হিন্দু মৌলবাদ তৈরিতে উস্কানি দিও না, তাহলে তার পরিণাম তোমাদের জন্য